প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো, নিরাপদে আছো, সুস্থ আছো। আমি মৌসুমী আচার্য, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম কলেজ। আমি তোমাদের সাথে আলোচনা করব অধ্যায় 9 থেকে পরমাণু মডেল এবং নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান অধ্যায় থেকে কিছু টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আমাদের যে টপিকের প্রথমটি হচ্ছে থমসন অ্যাটমিক মডেল। আমরা যে চ্যাপ্টারটি বা যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব, সেই অধ্যায়ে যদি আমরা আলোকপাত করি, এখানে দেখা যাবে যে পরমাণু মডেল এবং নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। আমরা প্রথমে আলোচনা করব যে পরমাণু মডেল। বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন রকম মডেল নিয়ে আলোচনা করেছেন। আমাদের যে পরমাণু, তার মধ্যে প্রথমত আলোচনায় আসে থমসন পরমাণু মডেল। ইংরেজ পদার্থবিজ্ঞানী জোসেফ জে থমসন পরমাণুর গঠন সম্পর্কে একটি মডেল প্রস্তাব করেন। তার নামানুসারে এই মডেলটিকে বলা হয় যে থমসন অ্যাটমিক মডেল। তার এই মডেল বা নকশা অনুসারে পরমাণু একটি ধনাত্মক তড়িদাহিত গোলক, অর্থাৎ পজিটিভ চার্জিত একটি গোলক, এবং ইলেকট্রনগুলো পরমাণুর মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকে। তার এই মডেলটিকে পুডিং মডেল বলা যেতে পারে। তার এই মডেলটিকে পুডিং মডেল বলা হয়, কেননা পুডিং এর ভিতরে যেমন কিসমিস যেভাবে ছড়ানো ছিটানো থাকে, ঠিক তেমনি এই যে ময়দার কেক বা লেয়ের ভিতরে ইলেকট্রনগুলো কিসমিসের মতোই ছড়ানো ছিটানো থাকে। অর্থাৎ তার বক্তব্যের মূল কথা হলো যে পরমাণু পুরোটাই একটি ধনাত্মক চার্জিত গোলক এবং এর ভিতরে ইলেকট্রনগুলো ছড়ানো ছিটানো থাকে। এই যে কেকের মধ্যে যেমন কিসমিসের ভরটি নগণ্য, ঠিক তেমনি পুরো চার্জিত গোলকের তুলনায় ইলেকট্রনগুলোর ভর খুবই নগণ্য, এবং পুরো গোলকটির ভরই কিন্তু খুবই নগণ্য। যেহেতু ইলেকট্রনগুলো ভর খুবই নগণ্য, সেহেতু যে পরমাণুর ভরটি কিন্তু পুরো পরমাণুর সম্পূর্ণ ভর নির্দেশ করে। তাহলে আমি আবার বলছি যে থমসন অ্যাটমিক মডেলটা কি? বিজ্ঞানী জোসেফ জে থমসন পরমাণুর গঠন সম্পর্কে একটি মডেল স্থাপন করেন। সেটি হচ্ছে যে পরমাণুটি পুরো ধনাত্মক চার্জিত একটি গোলক, এবং এর মধ্যে ইলেকট্রনগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে, যেভাবে পুডিং এর মধ্যে কিসমিসগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে, এবং পুরো ভরের তুলনায় ইলেকট্রনের ভর খুবই নগণ্য হওয়ায় গোলকটির ভরই পরমাণুর ভর নির্দেশ করে। দেখো এখানে যে স্ফেরিক্যাল ক্লাউড অফ পজিটিভ চার্জ, এই যে পজিটিভ চার্জের পুরোটাই পজিটিভ চার্জিত, এগুলো ইলেকট্রন স্ফেয়ার অফ পজিটিভ চার্জ। এই যে লাল অংশটা পুরোটাই পজিটিভ চার্জ, এবং যে হলুদ অংশটা সেটা হচ্ছে নেগেটিভলি চার্জ
ইলেকট্রনস। এবার আমরা যেটা আলোচনা করব খুবই ইম্পর্টেন্ট, বোর অ্যাটমিক মডেল। আমি রাদারফোর্ড নিয়ে তোমাদের সাথে পরে আলোচনা করব, এখন আমরা আলোচনা করছি যে বোর অ্যাটমিক মডেল নিয়ে। বিজ্ঞানী বোরের এই পরমাণু মডেল খুবই যুগান্তকারী একটি মডেল। তাহলে বিজ্ঞানী বোর কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করে তার এই মডেলের নকশা করেন। প্রথমত যেটা রয়েছে যে প্রথম মডেল, যেটা প্রথম স্বীকার্য, সেটা হচ্ছে যে কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র। সরি, আমি আবার বলছি, কৌণিক ভরবেগ সংক্রান্ত স্বীকার্য। কেননা আমরা প্রথমত যেটা আমরা থমসনের মডেল আলোচনা করেছিলাম, সেটাতে রয়েছে যে স্ফেরিক্যাল ক্লাউড অফ পজিটিভ চার্জের মধ্যে কিছু ইলেকট্রন ছড়ানো ছিটানো রয়েছে। এখান থেকে কোনোভাবে আমরা ভালোভাবে আলোচনাটা বা ইলেকট্রনগুলি কিভাবে ঘুরবে সেটার কোনো সুস্পষ্ট দিক নির্দেশনা পাইনি। এরপর আসবে যে রাদারফোর্ডের মডেল। রাদারফোর্ডের মডেলটা আমি তোমাদেরকে একটু হিন্টস দিচ্ছি, যেহেতু বোর অ্যাটমিক মডেলটা খুবই ইম্পর্টেন্ট এবং রাদারফোর্ড নিয়ে আরো কিছু ডিটেলস আলোচনা আছে, সেহেতু সেটা আমি একটু পরের ক্লাসে করছি। রাদারফোর্ড মডেল হচ্ছে যে সৌরজগৎ মডেল, অর্থাৎ সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো যেমন চারদিকে ঘুরে, সেভাবেই পজিটিভ নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো চারপাশে ঘুরতে থাকে। কিন্তু থমসনের মডেল বা রাদারফোর্ডের মডেল থেকে পুরোপুরি স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে না, যার ফলে বোর তার অ্যাটমিক মডেল উত্থাপন করেন। তার অ্যাটমিক মডেলের প্রথম স্বীকার্য হচ্ছে কৌণিক ভরবেগ সংক্রান্ত স্বীকার্য। তিনি এখানে উল্লেখ করেছেন যে পরমাণুতে ইলেকট্রনগুলো ইচ্ছাকৃতভাবে ঘুরতে পারবে না, কতগুলো সুনির্দিষ্ট কক্ষপথে ঘুরবে। যেমন দেখো, আমরা যে এই চিত্রটাতে দেখছি যে প্রথম স্বীকার্য হচ্ছে কৌণিক ভরবেগ সংক্রান্ত স্বীকার্য। কৌণিক ভরবেগ সংক্রান্ত স্বীকার্যতে বলা হচ্ছে যে ইলেকট্রনগুলো ধনাত্মক নিউক্লিয়াসকে কেন্দ্র করে কতগুলো অনুমোদিত কক্ষপথে ঘুরবে, এবং যদি ইলেকট্রনের কৌণিক ভরবেগ ক্যাপিটাল এল হয়, এল ইকুয়াল আমরা কি জানি, mvr, এবং mvr, তাহলে এই যে ইলেকট্রনের কৌণিক ভরবেগ h/2π এর পূর্ণ গুণিতক সংখ্যার অনুপাতিক, অর্থাৎ h/2π এর পূর্ণ গুণিতক n এর সাথে গুণফলের সমান। আমি আবার বলছি, কৌণিক ভরবেগ সংক্রান্ত স্বীকার্য হচ্ছে যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে কতগুলো অনুমোদিত কক্ষপথে আবর্তন করবে, এবং ইলেকট্রনগুলোর কৌণিক ভরবেগ ক্যাপিটাল এল আর mvr h/2π এর পূর্ণ গুণিত হবে, অর্থাৎ n h/2π। দেখো, এই যে আমরা দেখতে পাচ্ছি যে বোর অ্যাটমিক মডেল অফ নাইট্রোজেন অ্যাটম, এটা নাইট্রোজেনের ক্ষেত্রে দেখানো হয়েছে ইলেকট্রন অরবিটস। বোরের মডেল অনুসারে এই যে ইলেকট্রনের কক্ষপথগুলোকে বলা হয় অরবিটস, যে নির্ধারিত কক্ষপথগুলোকে আবর্তন করে ঘুরতে থাকবে। এটা হচ্ছে ইলেকট্রন, এবং এটা হচ্ছে প্রোটন, এবং এগুলো হচ্ছে নিউট্রন। তাহলে দেখো যে আমাদের এই ক্ষেত্রে এটা হচ্ছে প্রথম স্বীকার্য। দেখো এই ক্ষেত্রে আমরা এগুলোকে প্রথম কক্ষপথ n = 1, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ, এভাবে নামকরণ করতে পারি। যখন ইলেকট্রনগুলো, তাহলে দেখো ইলেকট্রনগুলো কতগুলো স্থায়ী কক্ষপথে ঘুরছে, সে তার ইচ্ছে মতো কক্ষপথ চেঞ্জ করতে পারবে না, সে তার জন্য নির্ধারিত যেটা। কিন্তু ইলেকট্রনগুলো তার দ্বিতীয় স্বীকার্য ঘুরছে, ইলেকট্রনগুলো তার নির্ধারিত কক্ষপথে আবর্তনরত অবস্থায় কোনো শক্তি বিকিরণ বা শোষণ করবে না। অর্থাৎ আমরা যদি এই ইলেকট্রনটাকে বিবেচনা করি, তাহলে এই ইলেকট্রনটি প্রথম অরবিটে রয়েছে, তাহলে
এই ইলেকট্রনটি যখন যতক্ষণ প্রথম অরবিটে থাকবে ততক্ষণ পর্যন্ত সে কোনো শক্তি বিকিরণ বা শোষণ করবে না। সেম ফর আদার ইলেকট্রনস, যে এই ইলেকট্রনগুলোর ক্ষেত্রে সে যখন সেকেন্ড অরবিটে থাকবে তখন কোনো শক্তি শোষিত বা নিঃসৃত করতে পারবে না। তাহলে দেখো থার্ড যেটা স্বীকার্য সেটা হচ্ছে, আমি তাহলে বললাম শক্তি স্তর, এই যে এইগুলোকে বলা হয় শক্তি স্তর। তৃতীয় হচ্ছে যে কম্পাঙ্ক সংক্রান্ত স্বীকার্য। কম্পাঙ্ক আমাদের, আমি যেটা সেকেন্ড স্বীকার্যতা বলেছি, যে ইলেকট্রন গুলো যখন স্থায়ী কক্ষপথে থাকবে তখন কোনো শক্তি বিকিরণ বা শোষণ করতে পারবে না। কিন্তু একটি ইলেকট্রন যখন তার কোনো একটি কক্ষপথ থেকে অন্য একটি ইলেকট্রনে লাফ দেয় বা বাইরের কোনো ইলেকট্রনে লাফ দেয়, তখন কি করা হয়? এক্ষেত্রে একটা জিনিস বলছে যে কক্ষপথের ব্যাসার্ধ যত বেশি হবে ইলেকট্রনের শক্তি কিন্তু বেড়ে যাবে, কেননা তাদের মধ্যে যে পজিটিভ চার্জ এবং ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বলটা কমে যাওয়ার কারণে সে যত দূরে যাবে তত তার সেই ইলেকট্রনের শক্তি বেড়ে যাবে। অর্থাৎ ফার্স্ট যে অরবিটে ইলেকট্রনের যে শক্তি তার তুলনায় সেকেন্ড অরবিটের যে ইলেকট্রন তাদের শক্তি কিন্তু অপেক্ষাকৃত বেশি। ঠিক তেমনি n = 1 2 3 যতই দূরে যাবে তাদের মধ্যকার কুলম্বীয় আকর্ষণ বল সেটা কম হওয়ার কারণে তাদের শক্তি কিন্তু, সেই ইলেকট্রনের শক্তি কিন্তু বেড়ে যাবে। তাহলে দেখো যে আমাদের তৃতীয় স্বীকার্যে বলা হচ্ছে, যখন কোনো ইলেকট্রন তার নির্ধারিত কক্ষপথ থেকে অন্য একটি কক্ষপথে চলে আসে বা লাফিয়ে আসে তখন সেই ক্ষেত্রে শক্তি বিকিরিত বা শোষিত হয়। তাহলে কখন বিকিরিত বা শোষিত হবে? যখন নিম্নতর শক্তি স্তর থেকে উচ্চতর শক্তি স্তরে লাফিয়ে যাবে তখন সেই ক্ষেত্রে ইলেকট্রন নিঃসরিত হবে। আমি বলেছি, যেমন মনে করো যে এই ক্ষেত্রে আমি যদি বলি যে এটা হচ্ছে n = 1, অর্থাৎ প্রথম কক্ষপথে ইলেকট্রনের শক্তি হচ্ছে E1, দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রনের শক্তি হচ্ছে E2। তাহলে আমি বলেছি কক্ষপথে ব্যাসার্ধ যত বেশি হবে ইলেকট্রনের শক্তি তত বেড়ে যাবে। তাহলে অবশ্যই দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রনের শক্তি বেশি, অর্থাৎ E2 is greater than E1। তাহলে আমরা বুঝতে পারছি যে E2 মাইনাস, আর তুমি যেভাবে ইন্ডিকেট করো, যদি আমরা যদি এনটাকে যদি এভাবে করতে পারি, যে মনে করো 1টাকে আমরা বাইরে থেকে আনছি বা 2টাকে এদিক থেকে আনছি, যেভাবে ইন্ডিকেট করো, তবে সাধারণত নিয়ম হচ্ছে যে প্রথম কক্ষপথকে ভিতর থেকে আমরা হিসাব করি, সেজন্যই আমরা এইভাবে যে বিয়োগ চিহ্নটা দিয়েছি সার্বজনীন যেটা। তাহলে আমাদের E2 মাইনাস E1 = AZ, অর্থাৎ এই ক্ষেত্রে শোষিত বা বিকিরিত শক্তির পরিমাণ প্ল্যাঙ্কের কোয়ান্টাম সূত্রানুসারে পরিচালিত হবে, অর্থাৎ 1 কোয়ান্টাম। এক্ষেত্রে যে শক্তি নির্গত বা শোষিত হবে সেটা হচ্ছে 1 কোয়ান্টাম। তাহলে আমাদের দেখো, যখন কোন ইলেকট্রন প্রথম কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে যাবে তখন সেক্ষেত্রে E2 - E1 = HF। আবার যদি কোনো কারণে, আমি আবার বলছি যে প্রথম কক্ষপথ থেকে যখন দ্বিতীয় কক্ষপথে যাবে E2 - E1 = HF, এই পরিমাণ শক্তি কি হবে? শোষিত হবে, যেহেতু সে নিম্নতর কক্ষ থেকে উচ্চতর কক্ষে যাচ্ছে। আবার যখন কোনো উচ্চতর কক্ষ থেকে নিম্ন শক্তির কোনো কক্ষপথে যাবে তখন ঠিক তেমনি 1 কোয়ান্টাম শক্তি, অর্থাৎ HF, F হচ্ছে ফ্রিকোয়েন্সি কম্পাঙ্ক, HF পরিমাণ শক্তি নিঃসৃত হবে। যখন উচ্চতর কক্ষপথ থেকে নিম্নতর কক্ষপথে যাবে তখন HF পরিমাণ শক্তি নিঃসৃত হবে। উচ্চতর থেকে নিম্নতরে গেলে শক্তি নিঃসৃত হবে, আর নিম্নতর থেকে উচ্চতর গেলে শক্তি শোষিত হবে। তাহলে
বোরের অ্যাটমিক মডেলে আমরা তিনটে স্বীকার্য পেলাম। সেটা হচ্ছে, প্রথমটা হচ্ছে যে কৌণিক ভরবেগ সংক্রান্ত স্বীকার্য। তাহলে বোর বলছেন যে ধনাত্মক নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো কতগুলো স্থায়ী অনুমোদিত কক্ষপথে ঘুরতে থাকবে। এই কক্ষপথগুলোকে অরবিট বলা হয়। এই কক্ষপথে আবর্তনরত ইলেকট্রনের যে কৌণিক ভরবেগ রয়েছে তা h/2π এর পূর্ণ গুণিতক হবে, অর্থাৎ পূর্ণ সংখ্যা গুণিতক হবে। তাহলে কৌণিক ভরবেগ ml = mvr = h/2π into n, or n h/2π। সেকেন্ড স্বীকার্য যেটা, সেটা হচ্ছে যে ইলেকট্রনগুলো যখন তাদের নির্ধারিত কক্ষপথে থাকবে, আবর্তন করতে থাকবে, তখন ইলেকট্রনগুলো কোনো শক্তি বিকিরণ বা শোষণ করবে না। তৃতীয় স্বীকার্য হচ্ছে যখন কোনো ইলেকট্রন একটি তার নির্ধারিত কক্ষপথ থেকে পরবর্তী কোনো কক্ষপথে লাফ দেবে বা চলে আসবে, তখন এক্ষেত্রে শক্তি বিকিরিত বা শোষিত হবে। কতটুকু শক্তি বিকিরিত বা শোষিত হবে? সেটা হচ্ছে যে 1 কোয়ান্টাম, অর্থাৎ hf পরিমাণ শক্তি বিকিরিত বা শোষিত হবে। এবং যখন কোনো ইলেকট্রন উচ্চতর কক্ষপথ থেকে নিম্নতর কক্ষের কোনো ইলেকট্রনের কোনো শক্তি কোনো অরবিটে চলে আসে, তখন hf পরিমাণ শক্তি নিঃসরিত হবে। আবার যখন কোনো ইলেকট্রন নিম্নতর কক্ষপথ থেকে উচ্চতর কক্ষপথে চলে আসবে, তখন ইলেকট্রন শোষিত হবে, অর্থাৎ E2 - E1 = SF। এবার দেখো যে স্থায়ী কক্ষপথের ব্যাসার্ধের রাশিমালা। স্থায়ী কক্ষপথের ব্যাসার্ধের রাশিমালা আমরা যে বোরের মডেলে যে কতগুলো নির্ধারিত কক্ষপথ পেয়েছি, সেই কক্ষপথের যে ব্যাসার্ধ বের করতে হলে আমাদের যে ব্যাসার্ধের রাশিমালা। তাহলে দেখো যে আমরা ধরছি আমরা যে মনে করি যে কোনো একটি m ভরের একটি ইলেকট্রন, আমরা যে আগের চিত্রটা দেখাই, মনে করো কোনো আমি যে চিত্রটা দেখিয়েছি, দেখো একটি ইলেকট্রন যখন উচ্চতর কক্ষপথ থেকে নিম্নতর কক্ষপথে লাফিয়ে আসে, তখন সে hf পরিমাণ শক্তি বিকিরিত, the photon is emitted with energy equal to hf। তাহলে এই ক্ষেত্রে আমরা যখন স্থায়ী কক্ষপথে যে ব্যাসার্ধগুলো রয়েছে সেটা রাশিমালা বের করব। তাহলে দেখো আমাদের মনে করি যে m ভরের একটি ইলেকট্রন, মনে করি m ভরের কোন একটি ইলেকট্রন Rn, যেহেতু আমরা জানি না, ধরলাম যে Rn ব্যাসার্ধে n তম স্থায়ী কক্ষপথে v বেগে আবর্তন করছে। মৌলের পারমাণবিক সংখ্যা Z, ইলেকট্রনের চার্জ E। তাহলে পারমাণবিক সংখ্যা হচ্ছে Z, প্রোটন সংখ্যা, এবং ইলেকট্রনের চার্জ হচ্ছে, তাহলে অবশ্যই নিউক্লিয়াসের চার্জ হবে Ze। তাহলে এদের মধ্যকার যে বাইরে ইলেকট্রন এবং ভিতরে চার্জ রয়েছে Ze, তাদের মধ্যকার ক্রিয়াশীল স্থির তড়িৎ বল, অর্থাৎ কুলম্বীয় আকর্ষণ বল, F = 1/4πε0 E ZT by r², 1/4πε0 Q1 Q2/r²। তাহলে আমাদের হচ্ছে যে আমরা যেটা পেয়েছি 1/4πε0 ZE²/rn²। তারপর দেখো এই ক্ষেত্রে যে তাদের মধ্যকার ইলেকট্রন, অর্থাৎ ইলেকট্রন এবং ধনাত্মক নিউক্লিয়াসের মধ্যকার কুলম্বীয় আকর্ষণ বল। এই ক্ষেত্রে আরো একটি তাদের মধ্যকার বল কাজ করছে, সেটা হচ্ছে কেন্দ্রমুখী বল। যেহেতু বৃত্তাকার পথে ঘুরছে, ইলেকট্রন এবং ধনাত্মক নিউক্লিয়াসের মধ্যকার একটি কেন্দ্রমুখী বল কাজ করছে।
সেটা যদি আমরা সেন্ট্রাল ফোর্স বললাম, যে সেন্ট্রাল ফোর্স, এবং এই ক্ষেত্রে তাদের মধ্যকার আকর্ষণ বল এবং সেন্ট্রাল ফোর্স সমান হবে, তাহলে আমাদের হচ্ছে যে সেন্ট্রাল ফোর্স কি mv স্কয়ার বাই r, যেহেতু rn ব্যাসার্ধের কক্ষপথে সে ঘুরছে, তাহলে mv স্কয়ার বাই r n, rn ব্যাসার্ধের ইকুয়াল টু f, আমার এটা একটু উল্টো হয়েছে, যে এই যে fc, এটা হবে fc, এটা হবে fc, এটা হবে শুধু f, তাহলে f ইকুয়াল টু mv স্কয়ার বাই rn ইকুয়াল টু f ইকুয়াল টু যে জিনিসটা আমরা পেয়েছি সেটা, আশা করি বুঝতে পারছো। তাহলে mp স্কয়ার কিন্তু আমরা যেটা ক্যালকুলেশন করে পেয়েছি এটা। এবার দেখো আমাদের যেটা বলা হচ্ছে বোরের প্রথম স্বীকার্য কম্পাঙ্কের স্বীকার্য, সেখানে বলা হয়েছে যে বোরের প্রথম স্বীকার্য ছিল কৌণিক ভরবেগ সংক্রান্ত স্বীকার্য। কৌণিক ভরবেগ h বাই 2s এর পূর্ণগুণিতক, অর্থাৎ mvrn ইকুয়াল টু ns বাই 2s, তার মানে কি l ইকুয়াল টু n s বাই 2s। তাহলে এই ক্ষেত্রে আমরা mvrn ইকুয়াল টু ns বাই 2s, এখান থেকে v ক্যালকুলেশন করে আমরা পেলাম এই জিনিসটা। এবার দেখো যে আমাদের এখন তাহলে v আমরা এখানে পেলাম v স্কয়ার ইকুয়াল টু z স্কয়ার বাই 4 পাই এপসিলন নট mrn। তাহলে ঠিক তেমনি এই যে v এর মানটা আমরা যদি এই সমীকরণটাতে বসাই, তাহলে আমাদের আসছে n স্কয়ার h স্কয়ার বাই 4 পাই স্কয়ার m স্কয়ার rn স্কয়ার ইকুয়াল টু যেটা ছিল সেটা, z স্কয়ার যেটা ছিল সেটা। এখান থেকে ক্যালকুলেশন করে আমরা rn ইকুয়াল টু এই জিনিসটা পেয়েছি সেটা। তাহলে দেখো rn মানে কি, সে rn ব্যাসার্ধের কক্ষপথে ঘুরছিল, তাহলে এই ক্ষেত্রে আমি rn টা পেলাম। এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে এখানে এপসাইলন নট n h phi m এপসাইলন নট h phi m z এগুলো সবগুলোই কনস্ট্যান্ট, শুধু n টাই ভেরিয়েবল, কেননা n টা কোন কক্ষপথে আছে সেটাই নির্দেশ করছে। তাহলে rn is proportion to n স্কয়ার। এবং এই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে যে কোনো একটি পরমাণুর কোনো একটি ইলেকট্রনের কোন কক্ষপথে, যে কক্ষপথে আবর্তন করছে সেই কক্ষপথের ব্যাসার্ধ আমরা বের করতে পারবো। এই ক্ষেত্রে যদি হাইড্রোজেনে আমরা জানি যে একটি ইলেকট্রন এবং একটি প্রোটন রয়েছে, একটি ইলেকট্রন তা ঘুরছে অবশ্যই একটি স্থায়ী কক্ষপথে, প্রথম স্থায়ী কক্ষপথে। এই ক্ষেত্রে যদি তোমরা অবশ্যই এটা বের করতে পারবে যে হাইড্রোজেনের ক্ষেত্রে কক্ষপথের ব্যাসার্ধের রাশিমালা, তাহলে এই ক্ষেত্রে আমরা করব কি যে n equal to 1 দেব, যেহেতু প্রথম কক্ষপথে z equal to কি প্রোটন সংখ্যা হচ্ছে 1 আর m ইলেকট্রনের ভর, সেভাবে দিলেই আমাদের কিন্তু হাইড্রোজেন পরমাণুর কক্ষপথের ব্যাসার্ধ বের হবে। আমি আবার বলছি rn, এখানে আমার শুধু n এর জায়গায় কি বসাতে হবে, প্রথম কক্ষপথে 1, z equal to 1, আর সবগুলোই ঠিক আছে, m equal to ইলেকট্রনের ভর বসিয়ে আমরা ক্যালকুলেশন করে হাইড্রোজেনের স্থায়ী কক্ষপথের ব্যাসার্ধ বের করতে পারবো। আর যদি রাশিমালা বের করতে হয় তাহলে আমাদের যেমন আছে যে n equal to 1 আসবে, তাহলে আমাদের n equal to 1 আসবে, z equal to 1 আসবে। তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে r equal to আমাদের কি আসবে দেখো, এপসাইলন নট n এর মান আসবে 1 h স্কয়ার phi m এর মান বসাবে, যদি রাশিমালা বলা হয় তাহলে m টা রেখে দিবে, z equal to কি 1, তাহলে e স্কয়ার এপসাইলন নট h স্কয়ার বাই phi m e স্কয়ার। আর যদি মান বের করতে বলে তাহলে আমাদের m এর মান বসাতে হবে, ইলেকট্রনের ভর, তাহলে আমরা হাইড্রোজেন পরমাণুর কক্ষপথের রাশিমালা কক্ষপথে
ব্যাসার্ধের মান বের করতে পারবো। তবে আমি আরেকটি ইনক্লুড করে নিচ্ছি, তাদের মধ্যকার কুলম্বীয় আকর্ষণ বল বের করলাম এবং সেন্ট্রাল ফোর্স ইকুয়াল টু তাদের মধ্যকার কুলম্বীয় আকর্ষণ বল। তাহলে এই দুটোকে আমরা ক্যালকুলেশন করে নিলাম, ভি স্কয়ার বাই আর এন, সেখান থেকে ভি স্কয়ার মান বসিয়েছি। এবার আমরা বোরের কোয়ান্টাম সূত্র প্রথম স্বীকার্য, বোরের মডেলের প্রথম স্বীকার্য অ্যাপ্লাই করব, যে L ইকুয়াল টু NS/2s। এখান থেকে ভি বের করলাম, ভি কে স্কয়ার করে এই জায়গাটাতে বসালাম, সেখান থেকে আমার Rn এর মান বের হলো। এখান থেকে আমি হাইড্রোজেনের কক্ষপথের ব্যাসার্ধ বের করতে পারবো এবং রাশিমালাও বের করতে পারবো। এবার দেখো স্থায়ী কক্ষপথের ইলেকট্রনের শক্তি। যে স্থায়ী কক্ষপথে যে কক্ষপথে ইলেকট্রনটি ঘুরছে সেই কক্ষপথের ব্যাসার্ধ বের করলাম। এবার আমরা ওই কক্ষপথের শক্তি কতটুকু শক্তি সেটাই বের করবো। তাহলে আমরা যদি ওই n-তম কক্ষপথে ইলেকট্রনের শক্তি En হিসেবে ধরি, তাহলে En ইকুয়াল টু Ek প্লাস Ep, অর্থাৎ n-তম কক্ষপথে ইলেকট্রনের শক্তি ইকুয়াল টু কাইনেটিক এনার্জি প্লাস পটেনশিয়াল এনার্জি, গতিশক্তি প্লাস বিভব শক্তি। তাহলে দেখো আমাদের Ek ইকুয়াল টু আমরা জানি হাফ এম ভি স্কয়ার, হাফ এম ভি স্কয়ার ইকুয়াল টু কত ছিল আমাদের? ভি স্কয়ার ইকুয়াল টু ছিল জেড ই স্কয়ার বাই 4 পাই এপসাইলন এম আর এম। তাহলে দেখো আমাদের ওই যে এম এম চলে যাবে, তাহলে আমাদের ক্যালকুলেশন করে আমরা এটা পেলাম। এবার ইপি ইকুয়াল টু ZE minus C by 4 phi epsilon naught। এবার দেখো আমাদের ইপি অর্থাৎ নিউক্লিয়াস থেকে আরএন দূরত্বে অবস্থিত ইলেকট্রনের বিভব শক্তির ক্ষেত্রে আমাদের আসছে যে ইলেকট্রনের আধান ইনটু বিভব অর্থাৎ মাইনাস ইভি। তাহলে আমাদের বিভব হচ্ছে ZE by 4 phi epsilon naught RN, আর ইলেকট্রনের আধান তো আগেই ছিল, তাহলে আমাদের ক্যালকুলেশন করে আসছে যে মাইনাস ZE অর্থাৎ ইলেকট্রনের আধান ইনটু বিভব, ইলেকট্রনের আধান -1 আর বিভব হচ্ছে ZE by 1/4 phi epsilon ZE by RN। তাহলে আমাদের ক্যালকুলেশন করে আসছে মাইনাস ZE স্কয়ার বাই 4 phi epsilon naught RN। তাহলে এই দুটোকে আমরা যোগ করে পাচ্ছি ক্যালকুলেশন করে minus ZE square by 8 phi epsilon naught RN equal to minus M ZE square E4 by যেহেতু আমাদের RN, এখানে RN এর মানটা RN এর রাশিমালাটা বের করছি। আমরা এর আগে যে RN পেয়েছি, যে মানটা পেয়েছি, যে রাশিমালাটা পেয়েছি epsilon naught n square h square by phi mz e square, এই মানটা আমরা RN এর জায়গায় বসিয়ে পেলাম En equal to minus mz square e4 by 8 epsilon naught square h square n square। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সবগুলোই কিন্তু কনস্ট্যান্ট, শুধু n বাদে। তাহলে আমরা পাচ্ছি যে En equal to 1 by n square। তাহলে আমরা আজকে যেটা আলোচনা করেছিলাম থমসন পরমাণু মডেল, বোর অ্যাটমিক মডেলের 3টি স্বীকার্য, স্থায়ী কক্ষপথের ব্যাসার্ধের রাশিমালা, এখান থেকে আমরা হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধের রাশিমালা এবং ব্যাসার্ধের মানও বের করতে পারবো। আর এই ক্ষেত্রে স্থায়ী কক্ষপথের ইলেকট্রনের শক্তি, এক্ষেত্রে যদি আমরা হাইড্রোজেনকে নিই তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রেও রাশিমালা, এবং আমরা এখানে Z এর মান 1 এবং N এর মান 1 বসিয়ে হাইড্রোজেনের ক্ষেত্রে
যে প্রথম কক্ষপথ, তার একটি তো কক্ষপথ, সেই কক্ষপথের রাশিমালা বের করতে পারবো এবং m এর মান বসে আমরা মানও বের করতে পারবো। তাহলে আমাদের এতটুকুই আলোচনা, পরবর্তী ক্লাসে আবার হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। ধন্যবাদ।